বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে দুজন চিকিৎসক রয়েছেন অতিথি হিসেবে। যদিও শরীরের মানবদেহের চিকিৎসা বিষয়ক বা স্বাস্থ্য বিষয়ক বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই না, আমরা সমাজ, রাষ্ট্রের রাজনীতির স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে চাই। আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডক্টর জামাল উদ্দিন চৌধুরী এবং আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন ডক্টর মাসুদুল হাসান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। এবং দর্শক আপনারা জানেন ডক্টর মাসুদুল হাসান যুক্তরাষ্ট্রে রাজনীতির সঙ্গে যুক্ত, মেট্রোপলিটন লার্নিং ইনস্টিটিউটের ডিরেক্টর এবং হৃদরোগ বিশেষজ্ঞ। ডক্টর জামাল উদ্দিন চৌধুরী এবং ডক্টর মাসুদুল হাসান বাংলাদেশের তিনজন ব্যক্তি এখন সবচাইতে আলোচিত। তাদের মধ্যে একজন প্রয়াত, একজন সংসদ সদস্য আনার, যিনি ভারতে গিয়ে সম্প্রতি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কয়েক টুকরো হয়েছে, তার মরদেহ এখনও সেই অর্থে শনাক্ত করা যায়নি। বাট এর বাইরে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশনের কারণে আলোচিত সাবেক পুলিশ প্রধান, যিনি ইতোপূর্বে মার্কিন স্যাংশনের আওতায় 2021 ডিসেম্বর থেকেই আছেন, তিনি সম্প্রতি আলোচনায় আছেন তার অগাধ সীমাহীন সহায় সম্পত্তির কারণে। সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বা কর্তা ব্যক্তিরা বলছেন যে তাদের দায়িত্ব আসলে সরকার গ্রহণ করবে না, যে যার অপরাধ করে থাকলে তার প্রায়শ্চিত্ত তারা করবেন। অনেকে আবার এবং কিছু কিছু তাদেরকে আইনের আওতায় বা তদন্তের কথাবার্তাও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে তিনটে ঘটনা, এটি আসলে বাংলাদেশের কোন চিত্র সামনে তুলে আনে? ডক্টর জামাল উদ্দিন চৌধুরী যদি শুরু করেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমি চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং সঙ্গে আমার সহ আলোচক ডক্টর মাসুদুর রহমান ভাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। বিষয়গুলো অবশ্যই বেশ আলোড়নের সৃষ্টি করেছে এবং করার কথাই বিষয়গুলো। তবে একটা বিষয় হচ্ছে, সব কিছুর ঊর্ধ্বে আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে যে যাই করুক, দুর্নীতি যেটাই করুক, দুর্নীতির বিরুদ্ধে আমরা সবসময় আছি। এবং দুর্নীতির মাধ্যমে যদি কেউ যদি এই ধরনের সম্পদ অর্জন করে, সেটার বিরুদ্ধে অবশ্যই আমরা কথা বলবো, আমাদের অবস্থান স্পষ্ট। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে দুটো বিষয় আপনি নিয়ে এসেছেন। একটা হচ্ছে যে আনার সাহেবের মৃত্যুর বিষয়টা এনেছেন, জেনারেল আমাদের যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন জেনারেল আজিজ, তার সম্বন্ধে, এবং আমাদের পুলিশ বাহিনীর প্রধান যিনি ছিলেন আইজিপি বেনজির আহমেদের বিষয়। তা আমি একটা বিষয় বলি, সেটা হলো যে প্রথম আনার সাহেবের বিষয়ে আমরা অত্যন্ত আসলে দুঃখজনক ঘটনা, যে ঘটনাটি ঘটেছে, এবং মোটেও আমাদের এগুলো কোনোদিন কাঙ্ক্ষিত নয়। আর ওনার যে এই বিষয়গুলো হচ্ছে যে এখানে যে ঘটনাটি ঘটেছে এখনও পূর্ণ তদন্ত হয়নি, এগুলো আমরা এখনও বলতে পারবো না। তবে আসামিদের ধর খুব দ্রুত সময়ের মধ্যে বেশ কিছু সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এটা অবশ্যই আশাব্যঞ্জক বিষয়। আমি মনে করি সেটা কলকাতার পার্টে প্লাস আমাদের ঢাকার পার্টে একইভাবে আমি বলতে পারি। তাদেরকে ধন্যবাদ জানাবো যে তারা যথেষ্ট রকম তৎপরতা দেখিয়েছেন এবং সন্দেহভাজনদের তারা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছেন, এর মধ্যে দিয়ে বেরিয়ে আসবে। আর সুতরাং আমি এই বিষয়ে ডিটেলস হতো বিষয়গুলো জানি না, ওনার সম্বন্ধে ব্যক্তিগতভাবে আনার সাহেবের পূর্ব কী ছিল। যতটুকু শুনতে পাচ্ছি যেগুলো নিজেদের মধ্যে একটি অন্তর্দ্বন্দ্ব ছিল এবং অন্তর্কলহের কারণে বা নিজেদের মধ্যে একটু মানে যে বৈষয়িক বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল এবং দ্বন্দ্বের বহিঃপ্রকাশ হয়তো এভাবে ঘটেছে। আর জেনারেল আজিজ সাহেবের সম্বন্ধে একটু বলি, সেটা হলো যে স্যাংশন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং একটি আল জাজিরা একটা রিপোর্ট হয়েছে 2021 সালে এবং প্রকাশ্যে আমরা দেখেছি সেই ঘটনাগুলো বলতে সেখানে উঠে আসছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র সেটিকে আমলে কতটুকু নিয়েছে এটা অবশ্যই বিবেচনার বিষয়, আমি জানি না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যে এই ধরনের কোনো কিছু তার সম্বন্ধে যে তারা তথ্য নিয়েছে কি না এটা আমাদের জানা নেই। তবে যেটা প্রকাশ্যে যে তথ্যটি এসেছে সেটা হচ্ছে আল জাজিরার রিপোর্টটি। ওই রিপোর্টে কিন্তু সত্যিকারভাবে যদি বলা যায় যে একেবারে ক্লিয়ার কাট যে প্রমাণিত হয়েছে এমন কিছু নয়। এবং প্রমাণিত হওয়ার আগে কেন মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের স্যাংশন দিয়েছে এটি আমাদের কাছে বোধগম্য নয়। কারণ এখানে অনেক সময় ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে বলে আমার কাছে মনে হয়েছে। যে একটা সময় দেখুন আপনি এখানে সুদূর FBI থেকে এসে আরাফাত রহমান কোকোর সম্বন্ধে এখানে সাক্ষ্য দিয়েছে
তারেক রহমানের ভাই এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। সেখানে সেই প্রমাণিত হয়েছে এবং 21 কোটি টাকা সিঙ্গাপুর থেকে সেখানে সেই যে অর্থ গিয়েছে, অবৈধ অর্থ, সেটাও ফেরত আনা হয়েছে, সম্ভব হয়েছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এই ধরনের একটা, সেখান থেকে FBI যখন এসেছে, নিশ্চয় সরকার সেখানে তাদের কনসেন্ট দিয়েছে, সেই জন্যই আসতে পেরেছে, এমন নয় যে না স্পেশালি কোনো অ্যারেঞ্জমেন্ট করে এসছে। তো সেইখানে কিন্তু কোনো ধরনের আমরা কোনো প্রতিক্রিয়া দেখি নাই। এখন জেনারেল এখানে আমাদের যে আজিজ সাহেবের বিষয়টা, এটাই উনি অস্বীকার করেছেন এবং এটা কোনো জায়গায় কিন্তু প্রমাণিতও হয়নি, যার কারণ কেন এই ধরনের স্যাংশনটি এসেছে এবং স্যাংশনের আসলে উদ্দেশ্যটা কী, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র কী ধরনের বার্তা দিতে চাচ্ছে সেটাও একটা বিষয়। আর মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন দেশে স্যাংশনগুলো দিয়েছে, মূলত সেটি বলা যাবে একেবারে স্পেসিফিক্যালি টার্গেটেড বলে মনে হয়েছে আমার কাছে। কারণ অনেক দেশের আছে, যেমন আপনি যদি ভারতের কথা যদি বিবেচনা করে দেখুন, সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে আছে, যারা অভিযানগুলো পরিচালনা করে দুর্নীতির বিরুদ্ধে, তারা কিন্তু অনেক পলিটিশিয়ানকেও তারা অ্যারেস্ট করেছে, তাদের জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদের প্রমাণিত করার চেষ্টা করছে। সেখানে কিন্তু কোনো স্যাংশনের বিষয় আসছে না। সেখানে ইভেন আপনি যদি অন্য স্যাংশনের কথাও যদি বলেন, যে আমরা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলে, আমরা স্যাংশনের কারণে অনেক কিছু আমরা সস্তায় কিনতে পারি না, আমাদের অনেক বাধাগ্রস্ত করা হচ্ছে। কিন্তু ইন্ডিয়া দেখুন, আপনি রাশিয়ান তেল কিনছে, সেখানে কিন্তু রাশিয়ান অনেক কিছু তারা নিচ্ছে, সেগুলো কিন্তু তাদের স্যাংশন তাদেরকে উপর আরোপ করতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র, বা করার চেষ্টাও করে না। তো এই যে দ্বৈত নীতি তারা ফলো করে, এটা কিন্তু আমি মনে করি না যে এই ধরনের একটা বৃহৎ রাষ্ট্রের বা ধনী দেশের উচিত না, যারা মোটামুটিভাবে বিশ্বকে প্রভাবিত করার চেষ্টা করে, তাদের এই জায়গাগুলো আমার মনে হয় স্ট্যান্ডার্ড সেম থাকা উচিত। একটা দেশের প্রতি এক ধরনের আচরণ হবে, আর একটা দেশের যে দেশে একটু দুর্বল বা তার সঙ্গে একেবারে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই, তাদের দিকে বেশি কিন্তু এই স্যাংশনগুলো আরোপ করার চেষ্টা করা হয়। আর বেনজির সাহেবের কথা যদি প্রাথমিকভাবে আমি বলি, সেটা হচ্ছে যে হ্যাঁ, বেনজির সাহেবের বিষয়ে একটা পত্রিকার রিপোর্ট এসেছে, আবার এটুকু এসেছে যে দুটো ব্যবসায়িক গ্রুপের দ্বন্দ্বের একটা ফলশ্রুতিতে তার গায়ে জড়াচ্ছে এবং সেটার জন্য সে ভুক্তভোগী বলে বিষয়গুলো উঠে এসেছে বিভিন্ন রিপোর্টে। এবং বেনজির সাহেবের বিষয়ে দুদক ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে, তার সম্পত্তির হিসাব চেয়েছে এবং ইতিমধ্যে একটা লোয়ার কোর্টও তার সম্পত্তি ক্রোক করতে বলেছে। আমার বিষয় হচ্ছে যে যেই হোক, যেই পজিশনেই থাকুক না কেন, যদি সত্যিকারভাবে কেউ দুর্নীতি করে থাকে, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এবং সেটা আমি আশা করছি এই ব্যাপারে সরকার বলুন বা দুদক বলুন, এরা কেউ পিছপা হবে বলে আমার কাছে মনে হয়। আমি এই বিষয় নিয়ে আপনার কাছে আসবো, তার আগে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে কিছু প্রসঙ্গ তুলেছেন। আমরা একটু মার্কিন যুক্তরাষ্ট্রেই যাই ডক্টর মাসুদুল হাসানের কাছে এবং আপনার কাছ থেকে শুনতে চাই যে তিনটে নাম আমি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম উচ্চারণ করলাম। সো তাদের একজনের এক রকমের কাহিনী এবং তার সঙ্গে আপনি যে দেশে আছেন সেই দেশটির নামও খানিকটা জড়িয়ে আছে, অন্তত একটি দুটো ইস্যুতে। তো আপনার কাছ থেকে শুনতে চাই আপনি কিভাবে দেখেন, এবং আপনি শুনছিলেন ডক্টর চৌধুরীর কথা। ধন্যবাদ জিল্লু ভাই, এবং ধন্যবাদ আমার ছোট ভাই কামাল এবং চ্যানেল আইর মূল্যবান দর্শকবৃন্দ। আমি এতক্ষণ শুনলাম যে তিনজনের কথা, এটা শুধু বাংলাদেশে না, এখন আমেরিকায় সবচেয়ে আলোচিত বিষয় যে একজন খুন, একজনের ভিতরে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা এবং আরেকজনের বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতির ব্যাপারে, এবং এখানেও অনেক আলাপ আলোচনা হয়েছিল। মেইন জিনিসটা হচ্ছে কি, মানে ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে যদি বলতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্র, একটু আগেই জামাল বলে গেল যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অলওয়েজ প্লেস এ ডুয়েল রোল। যেখানে আপনি মনে করেন যে আপনি খুব শক্তিশালী আর আরেকজন খুব দুর্বল, তো দুজনকেই ওরা সাপোর্ট করবে। শক্তিশালী কেউ তো বলবে যে ঠিক আছে তোমরা চালাও, দুর্বলকেও বলবে। তারপর দেখা যাবে যে আলটিমেটলি, আমি যদি একটা সিম্পল উদাহরণ দেই, আপনি দেখেন এই নির্বাচনের সময়, জাতীয় নির্বাচনের সময় যেভাবে আমাদের সরকার এবং আমাদের এগেইনস্টে বলা হয়েছিল যে এখানে নির্বাচন যদি স্বচ্ছ না হয় মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিবে, মার্কিন যুক্তরাষ্ট্র অনেক কিছু করবে। পরিশেষে কি
আমি আপনার টেলিভিশনেই বলেছিলাম, আপনিও ছিলেন, ডক্টর আব্দুল্লাহও ছিল। আমি একটা কথাই বলেছিলাম যে জিলুর ভাই দেখেন পানি কোন দিকে গড়ায়। শেষ পর্যন্ত কি হলো? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সবাই তো ইলেকশনকে ম্যাক্সিমাম 99% লোক সাপোর্ট করলো। মার্কিন যুক্তরাষ্ট্র স্বাগত জানালো, নির্বাচন সম্বন্ধে কিছু বলল না। আলটিমেটলি আমাদের ডোনাল্ড রুড কি স্বাগত জানিয়েছে? নির্বাচনকে স্বাগত জানিয়েছে, সাধুবাদ, তা তো না। ওরা বলেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কনগ্রেচুলেশন দিয়েছে। আপনি যদি মনে করেন আমরা দুজনই কিন্তু ডাক্তার, আমরা রোগীকে আগে জাস্ট ফ্যাক্ট হিসেবে রিয়েল ফ্যাক্ট হচ্ছে যে যারা নির্বাচনকে অবাধ সুষ্ঠু, যে দেশগুলো অবাধ সুষ্ঠু হয়নি বলেছে, তারা কেউ কনগ্রাচুলেশন জানায়নি কিন্তু অফিসিয়ালি। হ্যাঁ, তারা কাজ করবে বলেছে, বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করবে, সরকারের সঙ্গেও কাজ করবে, এই কথা বলেছে। কিন্তু অভিনন্দন জানালে তো আর বলতে পারে না যে নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি। এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্র বলি, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, কেউই সেটা করেনি। আপনি যেটা বলেছেন সেই কথাটাকে সুর ধরে যদি আমি বলি, কনগ্রেচুলেশন মানে কি? ফরগেট দ্য নির্বাচন। আমি যদি পরীক্ষায় ফেল করি, আমার বাবা কি আমাকে কনগ্রেচুলেশন দিবে? না। আমি যদি থার্ড ডিভিশনে পাস করি, তাহলে আমার বাবা কোনো কথা বলবে না। ফার্স্ট ডিভিশনে পাস করলে কি বলবে? স্টার পেলে ও বাবা আমাকে কোলে করে তুলে নেবে। আমেরিকাকে আমরা বলি গডফাদার অফ দ্য ওয়ার্ল্ড, এটা সবাই জানে। এবং কিছুদিন আগেও দেখলেন যে কি কতগুলো ঘটনা, এখনো অনেক ঘটনা ঘটছে, আপনারা জানেন। এটা ডিজিটাল ওয়ার্ল্ড। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, এমন কি লোক নাই এখানে, এভরিবডি আতঙ্কে ছিল, কি হবে, ইলেকশন কি হবে, আমেরিকা এরকম বলছে এরা। আমি একটা কথাই বলেছিলাম, আপনার টেলিভিশনও বলেছিলাম, এবং আমি দৃঢ় ছিলাম যে জননেত্রী শেখ হাসিনা ইলেকশন করবে, উনি পঞ্চমবারের মতো আবার প্রধানমন্ত্রী হবেন, এবং উনি সেটা দেখিয়ে দিয়েছেন। এটাকে বলা হয় বঙ্গবন্ধু কন্যা, যে নাকি যার ডাকে 9 মাসে আমরা দেশ স্বাধীন করেছিলাম, যার বঙ্গবন্ধু কন্যা এখনো দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে দেখেন, একটি কথা আপনাকে বলবো, আমেরিকাতে গতকালকে ব্যাংকিং প্রশাসন আসছে, কয়েকটি ব্যাংক আসছে, যে আমরা ডলারে অ্যাকাউন্ট করতে পারবো, রাখতে পারবো, কোনো ট্যাক্স থাকবে না, যে কোনো সময় আবার ডলারটাকে নিয়ে আসতে পারবো। পৃথিবীর কোনো দেশে কিন্তু এই সুযোগটি নাই। ইন্ডিয়াতে আছে এনআরই অ্যাকাউন্ট, ওখানে ট্যাক্স আছে। বাংলাদেশ বলেছে আপনারা যে টাকাটা পাঠাচ্ছেন ওই টাকাটাই যাবে, ডলার হিসাবেই থাকবে, ডলার হিসাবে ইন্টারেস্ট পাবেন, এবং আপনি ডলারটা যদি নিয়ে আসেন যে কোনো সময় নিয়ে আসতে পারবেন। এতে কি হবে? আমরা কিন্তু ডাক্তার, আমার উপর দিকে স্পিড করে নিজের গায়ে, আমরা কিন্তু বেশি পয়সা বাংলাদেশে পাঠাই না। কারা পাঠায়? ওই গরিব দুঃখী যারা নাকি $100 ইনকাম করে ডেইলি, তারা তাদের সংসারের জন্য, ভাই বোনের জন্য $60 পাঠায় দেয়। সেটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেশকে কোথায় নিয়ে যাচ্ছে? সারা পৃথিবীতে ইকোনমিক ক্রাইসিস, বিভিন্ন যুদ্ধ। আমাদের দেশে চিন্তা করেন। আমরা ইকোনমি নিয়ে আলোচনা করব ডক্টর মাসুদুল হাসান। জাস্ট একটা প্রসঙ্গে বলেন, এর আগেও আপনি আমার সঙ্গে এই অনুষ্ঠানে কথা বলেছেন এবং তখনও আপনি বলেছেন যে যুক্তরাষ্ট্র আর কিছু করবে না, তারা সবাই এখন বাংলাদেশের সঙ্গে কাজ করবার ব্যাপারে আগ্রহী। জেনারেল আজিজের উপরে এই যে স্যাংশনটা আবার হঠাৎ করেই, মিস্টার লু ঢাকা সফর করে গেলেন এক সপ্তাহ না যেতেই, ওই এক সপ্তাহ আমরা সব দিক থেকেই শুনলাম পরিস্থিতি খুবই স্বাভাবিক এবং সব ভালো হচ্ছে, সম্পর্ক ভালো, অতীত, কিন্তু এক সপ্তাহ না যেতেই তো আসলো এই স্যাংশন। এবং এই স্যাংশন যদিও অনেকে মনে করেন, এটা বলছেন যে এটা ব্যক্তির উপরে স্যাংশন, কিন্তু বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান ছিলেন তিনি, এবং সেই প্রধান থাকাকালীন কর্মকাণ্ডের কারণে তার বিরুদ্ধে এই স্যাংশন। সো আপনি কি মনে করেন যে এখানেই শেষ, না এরপরও কিছু আছে, আরও কিছু?
একটা কথা আমি বলে দিই, এবং ইতিমধ্যে এটাও একটু স্মরণ করা দরকার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে বেশ কয়েকবার বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বাংলাদেশের পার্লামেন্টে বিভিন্ন জায়গায় বলেছেন যে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরাতে চায়, এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কে অনেক রকমের কথাবার্তা আমাদের ক্ষমতাসীনরা বলেছেন। এবং সর্বশেষ প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে বাংলাদেশের একটা অংশ নিয়ে এবং মিয়ানমারের একটা অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর চেষ্টা চলছে 70 বছর ধরে, এবং ওনাকে এখানে এয়ারবেস করতে চায় একটি দেশ, সেই কারণে সেটা দিলে উনি ক্ষমতায় আসতে পারবেন একথা ওনাকে বলা হয়েছে, এবং সাদা চামড়ার একজন বলেছেন। সো সব মিলিয়ে কি মনে হয় যে সরকারের দিক থেকে বা দেশের সর্বোচ্চ বা সর্বোচ্চ ব্যক্তি প্রশাসনের বা সরকারের, তিনি যখন এই কথাগুলো বলছেন তাতে তো বোঝা যায় যে এক ধরনের অস্থিরতা বা টেনশন দুটো দেশের মধ্যে আছে। আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর কথা এবং সুন্দর প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। এই মুহূর্তে আমি বলবো বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই ভালো আছে। কেন কথাটা বলছি, নির্বাচনের আগে সম্পর্ক যেটা ছিল, এবং আপনি যে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বলেছেন যে যুক্তরাষ্ট্র আমাদেরকে সরাতে চায়, কথাটা কি সত্যি নয়? যুক্তরাষ্ট্র কি চেষ্টা করেনি এবং এখনো চেষ্টা করছে? কি যুক্তরাষ্ট্রে যারা আমাদের এগেইনস্ট, যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে যারা স্মরণ করে না, স্বীকৃতি দেয় না, তাদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। আমেরিকায় থাকতে পারে, এখানে ধরো চোর বাটপার খুনি চলে আসে, তাদের তো কোনো বিচার নাই। আমাদের যদি আপনি বলেন দেখেন, এখন আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই সুন্দর। আমি এটাও বলবো ইনশাল্লাহ নেক্সট বার যখন আসবেন, জেনারেল আজিজের এটা ব্যক্তিগত, জেনারেল আজিজ যখন পাওয়ারে ছিলেন তখনও কিন্তু আল জাজিরা একটা জিনিস যেটা ডক্টর জামাল কিছুক্ষণ আগে বলেছিল, তার উপরে বলাই বলছিল এই স্যাংশন আসতেছে, এই স্যাংশন কি এসেছে? আসে নাই। এখন জেনারেল আজিজ ক্ষমতায় নাই, এখন ওনাকে যে স্যাংশনটা দেওয়া হয়েছে, ইট ডাজন্ট মিন যেটা বাংলাদেশ সরকারের উপরে কোনো প্রভাব পড়বে। উনি কিন্তু বাংলাদেশ আগে যখন উনি সরকার প্রধান ছিলেন তখন কিন্তু জেনারেল আজিজ বলছেন যে এটা সরকারকে বিব্রত এবং হেয় করবার জন্য করা হয়েছে, এবং তিনি যখন দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান ছিলেন সেই সময়কার কর্মকাণ্ডের জন্য যদি তাকে স্যাংশন দেওয়া হয়, তার দায়িত্ব তো কিছুটা সরকারের উপরে বর্তায় নাকি? আপনি একটা জিনিস মার্ক করেন, তারা কিসের জন্য স্যাংশনটা দিয়েছে? তারা দিয়েছে দুর্নীতির জন্য, তারা দিয়েছে স্বজনপ্রীতির জন্য, তারা দিয়েছে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনকে আন্ডারমাইন করবার জন্য, তারা দিয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপরে জনগণের আস্থাকে কমিয়ে ফেলবার জন্য বা জনগণের সঙ্গে দূরত্ব তৈরি করবার জন্য। কয়টা স্টেজ আছে এটার মধ্যে? কোন স্টেজে? এখন জেনারেল আজিজের ব্যাপারটা যেটা আপনি বলছেন, এটা সরকারকে কোনো বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি বলছি না, এটা জেনারেল আজিজ বলছেন। আমি বলছি জেনারেল আজিজ, আই নো হিম পার্সোনালি, when he came here I met him, আমি তাকে খুব ভালো মানুষ হিসেবে দেখেছি। হি নেভার টোল্ড এগেইনস্ট এনিথিং, কোনো দুর্নীতি না কোনো। জেনারেল আজিজকে আমি একটা ভালো মানুষ হিসেবে আমি জানি। I am a freedom fighter and he respects me. His brothers respect me. Number two, বেনজির, জেনারেল বেনজির যখন এসেছিল সবাই বলেছিল যে বেনজির তো এয়ারপোর্ট থেকে ঢুকতে পারবে না, তাকে গার্ড দেওয়া হবে, বাইরে যেতে পারবে না, মিটিংয়ে আসতে পারবে না, কিন্তু বেনজির তো ঠিকই মিটিং করে গেছে, তখন তো কিছু বলেনি। এখন যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স, যেই আপনার দুর্নীতি করবে তার এগেইনস্টে সে আওয়ামী লীগ। ধন্যবাদ ডক্টর মাসুদ, আমি আসছি আবার আপনার কাছে। আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন যে বেনজির আহমেদের নাম যদি আমরা উচ্চারণ করি, যে তিনি যে পরিমাণ সহায় সম্পদ করেছেন, একজন পুলিশের প্রধান, তার সারা জীবনে পুলিশ প্রধান পর্যন্ত হয়েছেন, তিনি র্যাবের ডিজি ছিলেন, বাট সারা কর্মজীবনে তার আয় কত যদি আমরা যোগ করি এবং তা থেকে জমিয়ে যদি তিনি ব্যাংকে রাখেন তার সুদ মিলে কত টাকা হতে পারে, বা তিনি যদি পিসকিপিং মিশনে যেয়ে থাকেন সেখান থেকে কত টাকা আয় করতে পারেন, এই হিসাবের সঙ্গে যে সম্পদ তিনি গড়েছেন সেই সম্পদের কোনো মিল পাওয়া যায় না। এবং এই সম্পদ তিনি অবশ্যই ক্ষমতা ব্যবহার করেছেন, কারণ সম্পদ একদিনে তৈরি করা যায় না, হুটহাট করা যায় না, তার কোনো। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে তিনি সম্পদ করলেন এবং এগুলো কি সরকার জানতো না?
বা এই যে দেশের সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলোতে তিনি ছিলেন, নিশ্চয়ই তার ভেটিং হয়েছে, নিশ্চয়ই ইন্টেলিজেন্স এজেন্সিগুলো রিপোর্ট দিয়েছে। আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই, আপনারা কি মনে করেন যে ইন্টেলিজেন্স এজেন্সি রিপোর্টের মধ্যে কি ছিল তার সম্পর্কে, বা তারা কি এগুলো জানতো না? এটি কি তাদের অদক্ষতা না অক্ষমতা? এক। দুই হচ্ছে সংসদ সদস্য মারা গেছেন, যে কোনো মানুষ মারা গেলে আমরা তাদের প্রতি সমব্যথী, কিন্তু যে কারণ, যে খবরগুলো, যেভাবে মারা গেছেন, যে ঘটনাবলীর মধ্য দিয়ে, এবং তার আগে তার যে ইতিহাস, তিনি যেহেতু জনপ্রতিনিধি, এই ইতিহাস তো নিশ্চয়ই পর্যালোচনার মধ্যে আসবে। এই ধরনের লোক কিভাবে জাতীয় সংসদে যায়? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন যে তিনি জনপ্রিয় ছিলেন, সে কারণে তিনি সংসদে গেছেন, মানে তাকে আমরা নমিনেশন দিয়েছি, অন্যান্য জিনিস বিবেচ্য বিষয় নয়। আপনারা দুজনই প্রফেশনাল, অন্যান্য জিনিস বিবেচনার দাবি রাখে কিনা একটা জাতীয় সংসদের যেখানে পলিসি মেক করা হয়, এবং তার বিরুদ্ধে হেন কোনো অভিযোগ নাই, স্মাগলিং থেকে শুরু করে হত্যাকাণ্ড থেকে শুরু করে হেন কোনো অভিযোগ নাই। তো এটা একটা আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দল, তারা এই বিবেচনায় নেয় কিনা? এখন তো কেউ প্রশ্ন করছেন যে তিনি তার জনপ্রিয়তা দেখে তাকে নমিনেশন দিয়েছে, যে 3টি নির্বাচনে তিনি মনোনয়ন পেয়েছেন বা নির্বাচন করেছেন, সেই নির্বাচনগুলোতে আসলে তো কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না, ভোটার ছিল না। এবং এই ব্যক্তি জাতীয় পার্টি করেছেন, এই ব্যক্তি বিএনপি করেছেন, এই ব্যক্তি আওয়ামী লীগ করেছেন। সো এর জবাব আসলে কি হবে? এবং জেনারেল আজিজের প্রশ্ন, জেনারেল আজিজ ক্ষমতায় থাকাকালে তার ফ্যামিলি, তার ভাইদের ব্যাকগ্রাউন্ড, সেগুলো আলোচনা হয়েছে। কীভাবে রাষ্ট্রপতির ক্ষমা, তার ভাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, পরে যাবজ্জীবন, সেখান থেকে তিনি সেনাপ্রধান হওয়ার পরে, এগুলো বুঝতে তো কারোই বাকি থাকার কথা না যে কি ব্যবহার করে, কোন ক্ষমতা ব্যবহার করে, কেন তাদেরকে এই যে তাদের দণ্ড মওকুফ হলো, তার আগের 2 ভাইয়ের দণ্ড মওকুফ করা হলো তিনি সেনাপ্রধান হওয়ার মাত্র 1 মাস আগে। এবং যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো তো আসলে কেউ কাউন্টার করা তথ্য প্রমাণ দিয়ে করতে পারেনি। এবং আপনি যথার্থ বলেছেন ডক্টর চৌধুরী যে আমেরিকা বলেনি যেটা আল জাজিরার প্রতিবেদনের ভিত্তিতে করেছে, তাদেরও নিশ্চয়ই একটা প্রসেসের মধ্যে দিয়ে করতে, এবং ডক্টর মাসুদুল হাসানের জানবার কথা যে দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে করে, হয়তো তাদের তথ্য প্রমাণাদি তাদের কাছে একরকমের আছে, প্রয়োজন বোধ করলে নিশ্চয়ই তারা সেগুলো প্রকাশ করবে। কিন্তু আমি এই যে 3টে চরিত্রের কথা বললাম, এবং এই যে যা কিছু ঘটলো, সরকার কি এর উপরে দায় বর্তায় না? আচ্ছা, আমি একটু আপনাকে ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। আসলে জেনারেল আজিজ অতি সাধারণ মানুষের, কিন্তু আমি একটু বিষয় বলি, সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সবসময় চেষ্টা করেছে, বিশেষ করে আপনি দেখেছেন যে গত যে 7ই জানুয়ারি যে নির্বাচনটি হলো 2024, তার পূর্বে বহু চেষ্টা করেছে বিভিন্নভাবে সরকারকে ইনফ্লুয়েন্স করার জন্য, যাতে করে তার মতো করে যাতে নির্বাচনটি, এবং তারা ব্যর্থ হয়েছে। হ্যাঁ, ব্যর্থ তো অবশ্যই হয়েছে, সেটা না, কিন্তু আমি বলছি যেটা যে 2018 সালের নির্বাচনের সময় এই জেনারেল আজিজ তখন সেনাপতি ছিলেন, মানে উনি জেনারেল ছিলেন, এবং ওনার ওই সময় কিন্তু সেনাবাহিনীর যে সমস্ত কর্মকর্তা বিন্দু মাঠে ছিলেন, এগুলো দায়িত্ব ওনারই ছিল, ঠিকই আছে। তো ও মার্কিন যুক্তরাষ্ট্রের একটা স্বাভাবিকভাবে সেনাপ্রধান নির্বাচনের পরে বলেছিলেন এটা ইতিহাসের সেরা নির্বাচন। কোন সেনাপ্রধান এটা একটা ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে থেকে এটা বলতে পারেন কি না, সেটাও আমার একটা প্রশ্ন। না, কিন্তু উনি তো যেহেতু ওই যে ওনার ফোর্স ছিল মাঠে, সেই জন্য ফোর্সের পক্ষে উনি কথাটা বলেছেন, এটা অন্য কিছু নয়। এখন এই বিষয়টা আমি আপনাকে বলি যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিষয়টা আপনাকে ভাবতে হবে, সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে ওই যে তার যে ক্ষোভটা আছে 2018 সালের নির্বাচন, 24-এর নির্বাচন তো আরেকজন, তো সেই ক্ষোভটার বহিঃপ্রকাশ কিনা। কারণ আমি যে কথাটা আপনাকে বলেছি যে আল জাজিরা যে রিপোর্ট করেছিল সেটা ছিল একটা প্রকাশ্যে একটা রিপোর্ট, বহিঃপ্রকাশ কিনা আপনি যথার্থ আইডেন্টিফাই করেছেন। আমি সেটাই বলেছি, আমি সেই কারণে ডক্টর মাসুদুল হাসানকে প্রশ্ন করেছিলাম এরপর কি আরো কিছু আছে না, আমি সেটাই বলছি আপনাকে। সেটা হচ্ছে যে এই যে আপনি দেখুন বিষয়টা যে 2018 সালের নির্বাচনের যে বিষয়টা, তাদের যে ক্ষোভটা আছে, এটা জেনারেল আজিজের উপর একটা ক্ষোভ থাকতেই পারে, এবং আল জাজিরার রিপোর্ট ছাড়া অন্য কোনো কিছু আমাদের সামনে আসেনি জেনারেল আজিজ সম্বন্ধে। আর মার্কিন যুক্তরাষ্ট্র এটা তো মানেন যে সেনা প্রধান সম্পর্কে দায়িত্বে থাকাকালে বা পুলিশ প্রধান সম্পর্কে বাংলাদেশে কেউ আসলে কথা না, তারপরেও কিন্তু আসেনি। আমি যেটা বলছি যে আপনি যেমন কথা তুলেছেন যে রাষ্ট্রপতি ক্ষমা পেয়েছে, রাষ্ট্রপতির ক্ষমা অনেকেই পেতে পারে, সেটা উনিও পেতে পারেন, এটা সুতরাং এটা কিছু না, এক্সেপশনাল কিছু নয় এটা। নাম্বার 2 হচ্ছে যে আপনি এই বিষয়টা আপনাকে, জেনারেল আজিজ কিন্তু যখন বিজেপির দায়িত্ব দেওয়া হয় তাকে, তখন বিডিআর যখন মিটিনি হয়, বিডিআর মিটিনিতে 57 জন হত্যা করা হয়, সেখানে আমরা দেখেছি অনেক আমাদের তখন বিরোধী দলীয় এদের অনেক জড়িত থাকার বিষয়গুলো আমরা জানতে পেরেছি। এরপরে বিষয়টা দুই রকমের কথাই আছে, হ্যাঁ আছে, ঠিকই আছে। তো
এরপরে জেনারেল আজিজকে যখন দায়িত্ব দেওয়া হলো তিনি খুব সুন্দরভাবে সুচারুভাবে বিজিবিটা পুনর্গঠন করেছেন এবং আজকে যে বিজিবির আমরা যে পরে লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম দায়িত্ব পেয়েছিলেন, তারপরে জেনারেল আজিজ কিন্তু মূল দায়িত্বটা জেনারেল আজিজ পালন করেছে, যার কারণে তাকে সেনাবাহিনী প্রদান করা হয়েছিল। এখন এই জায়গাটায় আপনাকে দেখতে হবে যে হি ইজ এ ভেরি কম্পিটেন্ট জেনারেল ছিলেন এবং যথেষ্ট রকমের আর্মির যথেষ্ট উন্নতিও করেছেন তিনি। আর এগুলো আমার মনে হয় নেপথ্যে এগুলো থাকতে পারে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একটু বলে নাই যে কি কারণে, মানে তারা কিভাবে এই সূত্রগুলো পেয়েছে, কিভাবে সত্যতা পেয়েছে। কারণ একটা সত্যতা না পাওয়ার পরেও তারা স্যাংশন যখন দিচ্ছে এভাবে, আমরা কিন্তু জানি না, আমাদেরকে বললেই ভালো হতো যে তারা কোন লেভেলে তারা ইয়েগুলো করেছে, ইনভেস্টিগেশনগুলো করেছে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম। একটা পত্রিকার রিপোর্ট বা আল জাজিরার রিপোর্ট, দেখুন আল জাজিরার রিপোর্ট যদি ধরে থাকে, আল জাজিরাটা আমরা বলি না ঠিকই, কিন্তু আসলে মানুষ ধরে নিচ্ছে যে যেহেতু আল জাজিরাতে একটা প্রকাশ্য রিপোর্ট হয়েছে সেই জন্য ধরে নিচ্ছে মানুষ। আল জাজিরা একমাত্র সাহস করে করেছে, হ্যাঁ বলেছে, কিন্তু আল জাজিরা একটু দেখুন আপনি, আল জাজিরা কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যরা অনেকেই ধরে নেয় যে এরা প্রতিক্রিয়াশীলদেরকে ইয়ে করে, লালন পালন করে এবং এরা সাম্প্রদায়িকতা উস্কে দেয় বিভিন্ন রিপোর্টের মাধ্যমে, এগুলো হচ্ছে। তো সেই জন্য অথচ মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই রিপোর্টটা নিয়ে থাকে তাহলে দিস ইজ ভেরি স্যাড। তাহলে বোঝা যাবে যে তাদের যে দ্বৈত অবস্থানটি এটা ক্লিয়ার, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, সুতরাং আমি জেনারেল আজিজ সম্বন্ধে আর কিছু বলতে চাই না, এটুকু আপনাকে বলি, কারণ এরপরে কিন্তু আর কোনো কথা, উনি সেনাবাহিনী থেকে চলে যাওয়ার পরে কিন্তু আর কোনো কথা হয়নি ওনার সম্বন্ধে। বা আর বেনাজির সম্বন্ধে যেটা বলছি আমি, বেনাজির সাহেব উনি কিন্তু অপোজ করেছেন, উনি একটা ভিডিও বার্তায়ও বলেছেন যে কোনটার ব্যাপারে কোনটার কিন্তু জবাব দিয়েছেন উনি, কিন্তু এরপরে কিন্তু যারা ছাপিয়েছে তারা কিন্তু তার এটার কিন্তু জবাব দেয়নি। তারপরে দুদক সেটাকে টেক আপ করেছে, দ্যাটস ইজ দ্য গুড জেস্টার। যেহেতু এটা অভিযোগ উঠেছে একদম সাবেক আইজিপির ব্যাপারে, অবশ্যই দুদক সেভাবে তার প্রসিডিউর অনুযায়ী তাদের কাজ করবে, এটা আমরা চাই, কোনো অসুবিধা নেই। কিন্তু এখনও কিন্তু বলা যাবে না যে বেনজির কিন্তু খুব বেশি কিছু করেছে বা দুর্নীতি করেছে বা অঢেল সম্পদের মালিক হয়েছে, এগুলো ইনভেস্টিগেশনের মাধ্যমে বেরিয়ে আসবে। আর এখানে আমাদের সরকার যেহেতু, দেখুন আপনি অনেকেই বলেন যে, বলার চেষ্টা করেন কেউ কেউ যে সরকার খুব দুদককে ইনফ্লুয়েন্স করে, এটা করে সেটা করে, কিন্তু দেখুন দুদককে তো যে ইনফ্লুয়েন্স করতে থাকে, দুদক একজন আইজিপি ছিলেন এবং খুবই ট্রাস্টেড লোক ছিলেন এবং খুবই ইফেক্টিভ আপনার আইজিপি ছিলেন, এবং র্যাব থেকে আপনি যত কিছু বলুন না কেন, র্যাব বলুন বা পুলিশে বলুন, ট্রাস্টেড ছিলেন। কার ট্রাস্টেড ছিলেন? মানুষ তাদেরকে খুব ভালোভাবে নিয়েছে। কারণ আজকে দেখুন আপনি ঢাকা শহরে মানুষ চলতে পারছেন, মিস্টার বেনজিরকে মানুষ, ইয়েস একটা সময় আপনাকে বলি 2001 সালে যখন ক্ষমতা পরিবর্তনে, যখন বিএনপি ক্ষমতায় আসে, ওই প্রথম 4 মাসে আমার 4 বার চিন্তা হয়েছিল, আমারই একদম সন্ধ্যা রাত্রে। আপনি এখন দেখুন ঢাকা শহরে কিছু অবস্থা আছে, হ্যাঁ অনেক রাত্রে কিছু সেটা আপনি মার্কিন যুক্তরাষ্ট্র আছে, আমি নিজে সেটা শিকার, মার্কিন যুক্তরাষ্ট্র আমি নিজে অনেকগুলো ঘটনা আমি জানি, আমি সুইজারল্যান্ডে দেখেছি, জেনেভায় দেখেছি। সুতরাং বিচ্ছিন্নভাবে কিছু হবেই, এগুলোর জন্য আমরা দেখতে হবে পুলিশ বাহিনী তৎপর আছে কিনা। এবং আজকে ঢাকা শহরে যে মানুষ ফিরতে পারছে, রাতের বেলা মানুষ চলছে, এটা কিন্তু অনেকটাই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতার কারণে সম্ভব হয়েছে। এবং বেনজির কিন্তু লেট দ্যাট পার্ট। খুন হওয়ার সংসদ সদস্য সম্পর্কে কিছু বলবেন? আচ্ছা হ্যাঁ, আমি সেটাই বলছি। এখন ওনার সম্বন্ধে আসলে আমি ডিটেলস জানি না বলে আপনাকে বলতে পারছি না, কারণ এগুলো তো বিভিন্ন জনের বিভিন্ন তদন্ত মাধ্যমে খুব বেশি আসে নাই। জেনারেল আজিজের যেদিন স্যাংশন হলো, একই দিনে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলেতে একটা সংবাদ প্রচারিত হয়েছে, ডকু ফিল্ম প্রচারিত হয়েছে। সেটা হচ্ছে যে বাংলাদেশের যারা পিস কিপিং মিশনে যায় তারা আসলে এখানে হিউম্যান রাইটস অ্যাবিউজার, সবাই না, হয়তো কেউ বা কোনো একটা অংশ। ওই বিষয়ে আপনি কিছু বলবেন? না দেখুন, এগুলো তো বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে সরকারকে দুর্বল করার জন্য, এবং আমরা খুব ভালো করে জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র একসময় তারা কেজিবি এবং সিআইএ দুজনে যেভাবে পৃথিবীতে অনেক নেতাকে তারা হত্যা করেছে, দুই গ্রুপই, কোনোটাই না। সিআইএ কোনো অবস্থাতে ছিল, ওরা অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল এই সমস্ত বিষয়ে। এবং এই যে আমাদের যে জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে হত্যা করা হয়েছে, এর পেছনে সিআইএর হাত আছে অনেক কিছু। এখানে আলেনদের যে হত্যা করা হলো, চিলির আলেনদেরকে, এগুলো সিআইএর হাত আছে। কেজিবিরও এরকমভাবে বেশ ঘটনাগুলো আমরা শুনতে পাই জিনিসগুলো। এই যে তাদের মধ্যে যে স্নায়ুযুদ্ধের কারণে যে অনেক নেতাকে প্রাণ দিতে হয়েছে, দিস ইজ রিয়ালিটি। তো আজকে আমরা যদি বলি যে মার্কিন যুক্তরাষ্ট্র সেখান থেকে একটু ডিফারেন্টভাবে, আজকের ওয়ার্ল্ড অর্ডার একটু ডিফারেন্টভাবে চলছে, তো যার কারণে হয়তো সরাসরি সেভাবে নেই। এই যে যেমন ধরেন এখন আপনি নিজে বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে নিজে বলেছেন, এমন একটি অবস্থা
বাংলাদেশে খুব বেশি খারাপ অবস্থা ওরকম নেই যে এখনই মাননীয় প্রধানমন্ত্রীকে একটা ফ্যাকচুয়াল বিষয়, মানে একটা সত্যিকারের ফ্যাক্ট না এমন কিছু বলতে হচ্ছে। এবং উনি এমনভাবে ইঙ্গিত করছেন যেটা একটা বিশ্বের একটা শক্তিধর একটা দেশকে তিনি মিন করেছেন, সরকারকে মিন করেছেন, যেটা আমরা ধরে নিতে পারি। তাহলে এইভাবে যদি উনি যদি একটা কথা বলে থাকেন যে আমাকে, তার পেছনে তাহলে নিশ্চয়ই তার পেছনে কারণ অবশ্যই আছে। এবং সেই জন্যই বলছি যে উনি জেনে শুনে কিন্তু উনি বলেছেন, উনি গোপন রাখতে পারতেন, কিন্তু উনি বুঝেছেন যে না, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শক্তিধর দেশকে বা সরকারকে আমাদের অত বেশি তোয়াজ করার প্রয়োজন নেই। আমরা নিজেদের পায়ে স্ট্যান্ড করব, সেটাই হচ্ছে বড় বিষয়। ডক্টর মাসুদুল হাসান। হ্যাঁ, যেটা ওই ডক্টর জামাল বলছিল, খুব সুন্দর বলছিল, সে সুন্দরভাবে বেনজির সম্বন্ধে, জার আজিজ সম্বন্ধে এবং এমপি সম্বন্ধে বলে গেল। সো আই শুড নট রিপিট দোজ থিং। খালি একটা কথাই বলবো, বাংলাদেশের যে এখন বললে পিস কিপিং মিশন নিয়ে অনেক কথা উঠেছে। আমি আমেরিকাতে এবং আপনার নিশ্চয়ই, ডক্টর মাসুদুল হাসান, আপনার নিশ্চয়ই স্মরণ থাকবার কথা, সম্ভবত 8 জন বা 12 জন, ফিগারটা আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, সংসদ মানে কংগ্রেসম্যান এবং সিনেটর নির্বাচনের আগে তারা স্টেটমেন্ট দিয়ে বলেছিলেন যে বাংলাদেশের কারেন্ট রিজিম মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি, কাজেই এদেরকে, এই বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যদের যেন পিস কিপিং মিশনে না নেওয়া হয়, এবং সেই জন্যে জাতিসংঘে যিনি মার্কিন রাষ্ট্রদূত আছেন তাকে ভূমিকা রাখবার জন্য অনুরোধ করেছিলেন, তারা একটা চিঠি দিয়েছিলেন। স্মরণ থাকবার কথা আপনার? হ্যাঁ, আমি স্মরণ আছে এবং এখনো বলছে। আমি বলি একটা কথা, জিল্লুর ভাই, দিস আর ইউজলেস। মার্কিন যুক্তরাষ্ট্রের, ইউনাইটেড নেশনে, জাতিসংঘে বাংলাদেশের পিস মিশনের লোকজন যেভাবে আস্থা অর্জন করেছে, নাও বাংলাদেশ ইজ নাম্বার 1, এইসব প্রশ্ন করে আমাদের সেনাবাহিনীকে বিব্রত করা, আমাদের সরকারকে বিব্রত করা, আমি নিউজ মিডিয়া ক্রিস্টাল ক্লিয়ার হইতে হবে। ইয়েলো নিউজকে আমি কখনো সাপোর্ট করি না। আর দ্বিতীয় কথা হচ্ছে, ইয়েলো নিউজ বা হলুদ সাংবাদিকতা কোনটাকে বলছেন আপনি? যেখানে এখান থেকে করা হয়, বিভিন্ন জায়গা থেকে, নট ফর বাংলাদেশে আপনারা যে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে আপনারা সব জিনিস তুলে ধরেন, সেই জিনিসগুলা আপনারা যদি এখানে বিভিন্ন ধরনের ইউটিউব সৃষ্টি হয়েছে, বিভিন্ন ধরনের কি বলে টেলিভিশন সৃষ্টি হয়েছে, তারা বিভিন্ন ধরনের মন্তব্য করছে, আমার তখন গা জ্বলে যায় একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন শহীদ পরিবারের সন্তান হিসেবে, যখন বলে বঙ্গবন্ধুর নামটা। আজকে দেখেন, একটা কথা বললেই নয়, 26শে মে এদেশে ন্যাশনাল প্যারেড হচ্ছে, সেটাকে বলা হয় বাংলাদেশ প্যারেড, জ্যাকসন হাইটে, যেখানে সেই ফ্ল্যাগে বঙ্গবন্ধুর ছবি দেওয়া হয়নি। আপনি চিন্তা করেন, বঙ্গবন্ধুর ছবি যেখানে থাকবে না, আমরা মুক্তিযোদ্ধারা এবং আমরা যারা দেশ স্বাধীন করেছি, বঙ্গবন্ধু কন্যা আমাদের এখন মাননীয় প্রধানমন্ত্রী, যারা, সেখানে আমরা কোনোদিন যেতে পারি না। ওখানে বিভিন্ন ধরনের কার্যকলাপ। আমার কথা হচ্ছে, এসবকে আমরা কোনো বিশ্বাস করি না, আমরা পাত্তাও দিই না। জননেত্রী শেখ হাসিনা, উনি যেভাবে সরকার চালাচ্ছেন, উনি সুন্দরভাবে সব কিছু বলছেন, এবং আমেরিকাতে ম্যাক্সিমাম কংগ্রেসম্যান, ম্যাক্সিমাম সেনেটর, দে আর সাপোর্টিং আওয়ার গভর্নমেন্ট। আমি জানি, আমি নাম বলতে চাই না, আপনি ভালো করেই জানবেন যে আমেরিকার ইউনাইটেড নেশনের গত 55 বছর ধরে যে নাকি মিডিয়া চিফ আছে, তার নামও আপনি জানেন, মিস গ্লোরিয়া কিং। সে যে সমস্ত কথা বলে, যে সমস্ত রিপোর্ট করে, সেগুলো আর ওপেনলি আমি বলতে চাই না। তবে এইটা জিনিস বলে যায় জিল্লুর ভাই, আমেরিকা আমাদের সঙ্গে যে সম্পর্ক আগে ছিল, এই সম্পর্ক আরো ভালো হবে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, উনি এখানে 29 তারিখ আসছেন, 30-31 তারিখ থাকবেন, 1 তারিখ চলে যাবেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনিও সেপ্টেম্বর মাসে আসবেন। আমি একটা কথাই ইলেকশনের আগেও আপনাকে বলেছিলাম, এই মিডিয়াতেও বলেছিলাম, এসব আমাদের যে হুমকি দমকি এসব দেওয়া হচ্ছে, এগুলাতে আমরা কোনো বিশ্বাস করি না। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, যার নাকি পুরা ফ্যামিলিকে মেরে দেওয়া হয়েছে, সে যদি একটা কথা বলতেই পারে আবেগপূর্ণ হয়ে যে আমেরিকা তো আমাদেরকে সরাতে চায়, আমেরিকা তো এটা করতে চায়, সেটা আমিও বলি।
আমার সামনে আমার বাবাকে জিল্লুর ভাই হত্যা করেছে, আপনি আর আমি যেভাবে বসে আছি, আমাকে বলেছে ইউ আর হিন্দুজ, ইউ আর কাফেরস। তখন আমি বলেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমাকে বাঁচিয়েছে। বঙ্গবন্ধু কন্যা 15 দিন আগে যদি বাংলাদেশ থেকে না যেত, ওনাকে বাঁচিয়েছে। বঙ্গবন্ধু কন্যা যেটা বলে আপনারা সবকিছু ওটাকে ইয়া করবেন। উনি বলতেই পারে যে আমেরিকা তো সরাতে, কথাটা কি সত্যি না? সরাতে চেয়েছিল না? ইয়েস, ষড়যন্ত্র এখানে আমেরিকা করে নাই, আমাদের যাদের সরকার বিরোধী লোকজন আছে তারা এসব কাজ করে আমি সেনেটারকে দিয়ে পয়সা দিয়ে কচি করে আইনও এগুলো বলছে না, এগুলো করানো হয়েছিল। কিন্তু এখন তারাই বুঝতেছে না, ইট ইজ রং। হ্যাঁ, জেনারেল আজিজ সম্বন্ধে যেটা হয়েছিল, ওরা অনেকভাবে তারা আল জাজিরাকে বিশ্বাস করে না, তারা নিজেরা ইনভেস্টিগেশন করে, তাদের লোক আছে বাংলাদেশে বসে, এখানেও আছে, তারা দেখে। আমাদের বেনজির সম্বন্ধে যেটা বলেছে, ওরা এখানে বেনজিরকে সুন্দরভাবে আনছে, পারমিশন দিচ্ছে, চলে গেছে। এখন বেনজির উনি বলেছেন এই এত চুরি করছে, ডাকাতি করছে, এই করছে, সেই করছে। যখন ক্ষমতা থেকে ছিল তখন কেন পেপারগুলো লেখে নাই? হ্যাঁ বুঝলাম, সে আইজিপি ছিল, সে সেই ভয় রাখে নাই। এখন যেটা দ্বন্দ্ব আমি শুনেছি, এটা বলতে চাই না, আপনারা সবাই জানেন, হচ্ছে যদি সত্যিকারের সে ইয়ে হয়ে থাকে, এইসব জিনিস করে থাকে, তার বিচার হবে, জননেত্রী বলছে। আর যদি না হয় তাহলে হবে না। আর জেনারেল আজিজ, আপনি জানেন এই করোনার সময় হি ওয়াজ দ্য কমান্ডার ইন চিফ অফ বাংলাদেশ আর্মি। এম আই কারেক্ট অর নট জিল্লু ভাই? যখন ভিসা বলে, যখন ভ্যাকসিন ছিল না বাংলাদেশে, আমরা 4 জন ডাক্তার, আমি ডক্টর জিয়াউদ্দিন, বাপি ভাই, ডক্টর হাফিজ, আরিফ এবং হোসেন আশফাক সহ আমরা যখন ভ্যাকসিনগুলো পাঠিয়েছিলাম, জেনারেল আজিজ বলেছিল কিভাবে কি আপনারা বলেন কিভাবে আনা যায়। আমি কিন্তু শোনেন, আজকে সুখের দিনে বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় আসছে, অনেকেই তার পাশে থাকবে, কিন্তু যখন বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে কথা হচ্ছিল, কয়টা লোক ছিল? ইভেন আওয়ামী লীগের লোকজন বলেছে সে বঙ্গবন্ধু কন্যা এবার ইলেকশনে আসতে পারে কিনা। আমি স্টেট বলছি, বঙ্গবন্ধুকে যেদিকে হত্যা করা হয়েছিল, আওয়ামী লীগের কোন লোকটা গিয়েছিল সেই বাসায়? বঙ্গবন্ধু 3 দিন পরে ছিলেন, কেউ তো যায় নাই। ওই রক্তের উপর দিয়ে চলে গিয়েছিল গণভবনে, বঙ্গভবনে যে শপথ গ্রহণ অনুষ্ঠান করেছিল। এখন অনেকে অনেক বড় বড় কথা বলেন। আমি তখন ঢাকা শহরে ছিলাম, আমি তখন ঢাকা মেডিকেল কলেজের 5ম বর্ষের ছাত্র ছিলাম, আমি দেখেছি। আমি ডক্টর মুস্তফা জালাল, মহিউদ্দিন, ডক্টর করকান্তি বড়ুয়া, আরো আমাদের ডক্টর নাসিম, আশরাফুদ্দিন নাসিম, আশরাফ, ডক্টর নেভেল অ্যান্থনি রোজারিও, আমরা সেই 15ই আগস্টে আমরা সেই ঢাকার মেডিকেল কলেজের এমার্জেন্সিতে গিয়েছিলাম। আমরা দেখেছিলাম কি লাশ, আমরা চোখে দিয়ে এখনো পানি পড়ে, কিভাবে শেখ ফজলুল আকবরীকে খুঁচিয়ে মারা হয়েছিল, আমরা সচক্ষে দেখেছি, আব্দুল রব সেন আমার সহ। আজকে ওই দিনের কথা কেউ বলে না, আজকে ওই মানবাধিকারের কথা কেউ বলে না, যেভাবে খুন করা হয়েছিল। আজকে কোনো কিছু, আজকে আপনি আমেরিকাতে দেখেন একটা খ্রিস্টান ছেলে 2 পুলিশ অফিসার কিভাবে মেরে ফেললো রুবিনিয়াকে, সেটার বিচার হয় না। আমরা বলি সব শক্তের ভক্ত নরমের জম, আমেরিকা ইজ দ্য গডফাদার ওয়ার্ল্ড ওয়ার, ঠিকই আছে, আমরা আমাদের সাথে সম্পর্ক ঠিকই থাকবে, কিন্তু আমরা যারা মুক্তিযোদ্ধারা বেঁচে আছি শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা জননেত্রীর সরকার, বঙ্গবন্ধুর সরকার, বঙ্গবন্ধুকে নিয়ে যারা কটূক্তি করবে, জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করবে, তা বরদাস্ত করবো না। ধন্যবাদ, লাস্ট ড্রপ অফ ব্লাড। ধন্যবাদ। ডক্টর মাসুদুল হাসানি আসলে এর আগের পর্বে শুরু করেছিলেন আলোচনাটা অর্থনীতি নিয়ে। সো অনেকেই মনে করেন এবং পত্রপত্রিকায় দেখলে অর্থনীতিবিদরা বলছেন, সরকারও খানিকটি স্বীকার করছে যে সেটা অর্থনীতি একটা চরম ঝুঁকির মধ্যে বা সংকটের মধ্যে আছে। সাধারণ মানুষ তো বাজারে গিয়ে সেটা উপলব্ধি করতে পারে, ব্যাংকগুলোর অবস্থা ভালো না, রিজার্ভের অবস্থা ভালো না, রেমিটেন্সের অবস্থা ভালো না, সরকার IMF থেকে টাকা নিচ্ছে এবং নানান শর্তের মধ্যে সেগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে। চীনের কাছে সরকার $5 বিলিয়ন চেয়েছে। সব মিলিয়ে আপনি কি দেখেন ডক্টর চৌধুরী? দেখুন, এবং সংকট কেন তৈরি হলো, সংকট মোকাবেলা কিভাবে করা হবে বলে আপনি মনে করেন? রাইট ট্র্যাকে আছে কিনা পলিসিটা সরকারের? 2006 সালে আমাদের রিজার্ভের পরিমাণ ছিল $0.03 বিলিয়ন অনলি, এবং সেটা 2008 সালে যখন $4 বিলিয়ন হলো, তখন ভীষণ উচ্চাশা এবং অনেক উচ্চকিত কথাবার্তাগুলো শোনা গিয়েছিল যে আমরা খুব ভালো করছি, শুরু করছি, রাইট। এবং এখন সেটা করোনার কারণে, যেহেতু আপনার ইম্পোর্ট ছিল না,
এবং এক্সপোর্টও কমে গিয়েছিল, সবই ঠিকই আছে, কিন্তু ইম্পোর্টটা একদম কমে গিয়েছিল, যার কারণে রিজার্ভ $48 বিলিয়ন পর্যন্ত উঠে গিয়েছিল। কিন্তু এরপরে যখন করোনা যখন প্রভাব চলে গেল, তখন আস্তে আস্তে সব কিছু খুলে গেল এবং আলটিমেটলি আমদানিও বাড়লো, এবং সেই কারণেই কিন্তু আমাদের রিজার্ভ আসলে একটু কমে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এত মেগা প্রজেক্টগুলো হয়েছে, মেগা স্ট্রাকচার, সেগুলো তো রেজাল্ট আমরা দেখতেই পাচ্ছি। এখন আপনি দেখবেন যে ঢাকা শহরে একটা ছিল যে 20,000 কোটি টাকা প্রতি বছর আমাদের লস হচ্ছে বিকজ অফ দি ট্রাফিক জ্যাম। এখন আপনি দেখবেন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যারা যাচ্ছে তারা একটা টোল দিচ্ছে 80 টাকা করে বা দিচ্ছে, বাট আপনি দেখবেন আমি নিজে প্রতিদিনই চড়ি, কিন্তু আমার এখানে আমি দেখলাম যে আমার কত সাশ্রয় হচ্ছে। আপনি এইভাবে যদি আপনি হিসাব করে দেখেন যে এই যে প্রকল্পগুলো নেওয়া হচ্ছে, বিভিন্ন প্রকল্প, এই যে আজকে যে পদ্মা সেতু যেভাবে করা হয়েছে, আপনি হয়তো মনে হবে অনেক টাকা নিয়েছে, কিন্তু এর রিটার্ন যেভাবে হচ্ছে আপনি তো কল্পনাই করা যাবে না যে রিটার্ন কত বেশি। একটা সময় দেখুন আপনার বলা হতো যে প্রথম দিকে যখন 2009 সালের দিকে যখন বিদ্যুতের যে মাননীয় প্রধানমন্ত্রী যখন চিন্তা করলেন যে বিদ্যুতের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, তিনি সেই জন্য উদ্যোগ গ্রহণ করে এবং 8,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছিল। কিন্তু এরপরে কিন্তু উনি ওই 8,000 কোটি টাকায় ছিল কয়েক বছর আগেও, এবং আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যারা উদ্যোক্তা এই ব্যাপারে, তারা বলছে আমাদের এটা কমিয়ে দেওয়া হয়েছে, আপনার বিদ্যুতের পরিমাণ বেড়েছে বাট উৎপাদনের পরিমাণ বেড়েছে, কিন্তু আমার এই যে কস্টটা কমিয়ে দেওয়া হয়েছে, অর্ধেক করে দেওয়া হয়েছে, যার কারণে এটা আবার ওই 8,000 কোটিটা ওইভাবেই আছে। এখন আপনি হয়তো এখন একটা বেড়েছে, বাট এই যে উনি বুঝতে পেরেছিলেন যে সার্বক্ষণিক বিদ্যুৎ ছাড়া 24 ঘন্টা বিদ্যুৎ ছাড়া অনেক কিছু তাদেরকে ক্যাপাসিটি চার্জের মাধ্যমে প্রচুর না ওটা দিচ্ছে কিন্তু আমি একটু সংকটের কারণ শিওর আমি বলি, এই যে মেট্রো রেলটা আপনি দেখেন, প্রথমত অনেক কথা অনেক সমালোচনা হয়েছে, এখন মেট্রো রেলে মানুষ এত বেশি সুবিধা পাচ্ছে, কেউ যদি মেট্রো রেল, আমি শুনেছি এরকম মেট্রো রেলের যদি কেউ সমালোচনা করে তখন অন্য মানুষকে সেটা প্রটেক্ট করছে, অন্য মানুষ সেটা বলছে না ইউ আর রং, তুমি ভুল করছো। তো এই যে একটা মানুষের মধ্যে চেঞ্জ আসছে, আপনি দেখবেন যে বিভিন্ন রাস্তাঘাট যেভাবে আমি তো বিভিন্ন জায়গায় যাই, বাংলাদেশ বিভিন্ন জায়গায় ইনফ্রাস্ট্রাকচার এত ডেভেলপমেন্ট হয়েছে, রাস্তাঘাট এমন হয়েছে, ফ্লাইওভার, তারপর ওভারপাস, অনেক মানুষের জীবনযাত্রাটাই তো চেঞ্জ হয়ে গেছে, এবং এর মাধ্যমে তার যে ব্যক্তিগত যে খরচটি, এই খরচটি সে কমিয়ে এখান থেকে কমিয়ে অন্য জায়গায় খরচ করতে পারছে। হ্যাঁ, আমি বলবো না যে একেবারে তার খরচ কমে গেছে বা সেটা না, সে অন্য কিছু করতে সক্ষম হচ্ছে সেখানে। তো যার কারণে আমাদের মানুষের জীবনযাত্রা কিন্তু চেঞ্জ হয়েছে এই সমস্ত কারণে। এগুলো কিন্তু আপনাকে ওই ভর্তুকির মধ্যে চিন্তা করতে হবে যে ভর্তুকিটা খালি মাত্র যে মনে করবেন যে চলে যাচ্ছে এমন নয়, এটা কিন্তু অন্যদিকেও আসছে আবার। যেমন মানুষের সেখানে কর্মসংস্থান বাড়ছে, মানুষের সেখানে তাদের কেনার ক্ষমতাটা বেড়েছে, তারা অনেক কিছু খেতে পারছে, এনার্জি যে ইয়েটা ছিল তার যে এনার্জি গেইন করার কথা, যে ক্যালোরি ইনটেকটা সেটা অনেক বেড়েছে। মানুষের জীবনযাত্রার পরিমাণ কীরকম বেড়েছে আপনি দেখেন, 73 বছরের কাছাকাছি আমাদের গড়ায়। এটা কীভাবে সম্ভব হয়েছে? মাতৃমৃত্যু হার কমেছে, শিশু মৃত্যু হার কমেছে, অনেক কিছু আপনি দেখেন, আপনি হার্টের ট্রিটমেন্ট, কিডনির ট্রিটমেন্ট, তারপর ধরুন আপনি ব্রেইনের ট্রিটমেন্ট, তারপর আপনি ফুসফুসের বা যত কিছু বলেন সব কিছু অ্যাডভান্সড একটা পর্যায়ে আমাদের দেশে চলে গেছে। হ্যাঁ, একেবারে পূর্ণাঙ্গভাবে আমি পারিনি, একেবারে ডেলিকেট যে একেবারে সূক্ষ্মাণুসূক্ষ্ম যে ট্রিটমেন্ট, হয়তো সেই জায়গায় অনেকটা আমাদের আরও কাজ করতে হবে, কিন্তু আমরা এগিয়েছি অনেক। করোনার সময় আপনি চিন্তা করে দেখুন, 2 বছর কিন্তু প্রায় বন্ধই ছিল বাইরে যাওয়া, স্টপ। তো যারা বাইরে যেত তারা কিন্তু যায়নি, এখানে ট্রিটমেন্ট নিয়েছে তারা, এবং তারা ভালোই আছে। আমাদের কিন্তু মৃত্যুর সঙ্গে কিন্তু বাড়েনি, বরঞ্চ করোনায় আমরা যেভাবে দেখিয়েছি মাত্র 29,000 ইন কম্পারিজন টু আপনি ভারতের কথা চিন্তা করে দেখুন, প্রায় অফিসিয়ালি যখন প্রায় 6 লক্ষর উপরে মানুষ মারা গিয়েছে ওখানে। আমি আনঅফিসিয়াল কথা বাদই দিলাম, অফিসিয়ালি আমাদের থেকে তাদের 8 গুণ বেশি মানুষের সংখ্যা, জনসংখ্যা, তারপরেও কিন্তু তাদের অবস্থা দেখেন আপনি, 6 লক্ষ লোক মারা গিয়েছে। আমেরিকার কথা তো বাদই দিলাম, তারা হয়তো বলবে যে রেশিয়াল কোনো আমাদের যে গঠন বা গড়ন তাদের সঙ্গে আমাদের ডিফারেন্স আছে, তাদের ইমিউনিটি আমাদের ডিফারেন্স, বাট ভারতের সাথে আপনি চিন্তা করেন তাদের সাথে আমরা সেম অবস্থায় আছি। তো এই জায়গাগুলো আমি বলছি যে আমাদের যে উন্নয়নটি যেটা হয়েছে, আপনি ঠিক এইভাবে চিন্তা করলে চলবে না। আজকে এই যে আপনি এখনও যদি একেবারে ক্লিন কাট বলা হচ্ছে 13 বিলিয়ন আপনি সমস্ত কিছু দিয়ে টিয়ে আপনি তারপর থাকবে, আদারওয়াইজ কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশ ব্যাংকের হিসাবে 23 বিলিয়ন, আর IMF-এর হিসাবে যদি হয় এটা 18 বিলিয়ন অ্যাভাব। তো সেই জায়গাটা আমি বলছি যে এখনও কিন্তু আমাদের চিন্তার কোনো বিষয় নয়। আমাদের যে মেগা প্রজেক্টগুলো যখন কাজে চলে আসছে, যখন এটা ওপেন হয়ে যাচ্ছে, তখন কিন্তু ইনকামটা বেড়ে যাবে, এবং অলরেডি সেটা হচ্ছে। আপনি দেখেন পদ্মা সেতুতে যে টার্গেটেড করা হয়েছে, যেভাবে চিন্তা করা হয়েছিল যে এত টাকা আসবে, তার থেকে অনেক বেশি ইনকাম হচ্ছে। ঠিক সেরকমভাবে আপনি প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু এভাবে দেখা যাচ্ছে। মেট্রো রেলের অবস্থা একই,
এই ধরনের এক্সপেক্টই করে না, মানে যারা প্রকল্পটা রচনা করেছে তারা কিন্তু চিন্তা করেনি। তো যার কারণে এগুলোর থেকে যখন আউটপুট আসতে থাকবে তখন কিন্তু আপনি আবার রিজার্ভ নিয়ে তখন চিন্তা করবেন না। আপনি দেখেন শ্রীলঙ্কার অবস্থা দেখেন, রিজার্ভ কোথায় ছিল, তারা এখন আবার কোথায় চলে যাচ্ছে, রিজার্ভ মাইনাস ছিল। আপনি এখন ডেপ্টের কথা যদি আপনি বলেন, চিন্তা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপ্ট কত জানেন? মার্কিন যুক্তরাষ্ট্র আরও খারাপ। আপনি যদি চিন্তা করে দেখেন, হ্যাঁ ওদের সম্পদ অনেক বেশি বলে তারা এখনো 28 ট্রিলিয়ন হচ্ছে তার কিন্তু জিডিপি, তার লোন হচ্ছে 33 ট্রিলিয়ন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার কিন্তু ফিক্সড ছিল যে 31 ট্রিলিয়ন উপর উঠতে পারবে না, মানে কংগ্রেস ঠিক করে দিয়েছিল। কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে প্রতি বছর 31 ট্রিলিয়ন যদি রাখতে হয় তাহলে তার অনেক কিছু বন্ধ হয়েছে, সরকারি চাকরিজীবী যারা তার বেতন পাচ্ছে না। তো যার কারণে প্রতি বছর তাদের আবার এটাকে রিনিউ করতে হচ্ছে নতুন করে। এখন মার্কিন বাইডেন প্রশাসন একটু ইয়ে করেছে যে না, আমাকে অন্তত ইলেকশন পর্যন্ত সময় দাও যাতে করে, আর এই জন্য এখন 33 ট্রিলিয়নের গিয়ে দাঁড়িয়েছে। আমি জানি না কিভাবে তারা, কারণ একটা দেশের কিন্তু ইয়ের কথা আছে, জিডিপির যদি 70% উপর লোন হয় তাহলে সেটা কিন্তু নড়বড়ে হয়ে যায়। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা কতটুকু নড়বড়ে আমি জানি না, কারণ ওদের সম্পদের পরিমাণ তো অনেক বেশি, 28 ট্রিলিয়ন, যেটা চীনের কিন্তু সেকেন্ড, সেটা 19 ট্রিলিয়ন মাত্র। চীন কিন্তু তার থেকে প্রায় এরকম অবস্থায় আছে। তো চীন কিন্তু সেকেন্ড ইকোনমি। তো যার কারণে আমি বলছি যে জিনিসগুলো দেখেন, আমাদের এত চিন্তার কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদেরকে নিয়ে এসেছেন আজকে, এটা তো একটা ঈর্ষণীয় বিষয় আজকে বিশ্বের কাছে, যে বিশ্বের কাছে একটা বিশ্ব হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সামাজিক অবস্থা সবকিছু। ধন্যবাদ ডক্টর মাসুদুল হাসান। ধন্যবাদ। এখন ওই যে আপনি ইকোনমিক কথা বলেছেন, বললোই ও কিছু জামাল, প্লাস ব্যাংকিং এ এখন যদি বাংলাদেশ যদি এরকম ব্যাংকিং এর সবগুলা ব্যাংক, এখন 4টা ব্যাংক এসেছে, সবগুলা ব্যাংকই যদি বলে যে ঠিক আছে তোমরা ডলারের টপ পয়সা পাঠাতে পারবা, ডলার ওখানে থাকবে, যে কোনো সময় ডলার নিয়ে আসতে পারবা, এবং যে ইন্টারেস্টটা দিচ্ছে সেই ইন্টারেস্টটা কিন্তু সারা পৃথিবীতে কোনো ব্যাংক এটা দেয় না। আমার মনে হয় বাংলাদেশে এটা যদি চালু হয়, এটা আমাদের অর্থনীতির জন্য একটা বিরাট একটা লাভ হবে। আর দ্বিতীয় কথাগুলা যেগুলো আমরা বললাম, এগুলা বলে অনেকে অনেক কিছু লেখে, অনেক কিছু বলে, কিন্তু আমাদের সর্বশেষ যেটা আমি চিন্তা করি যে মেইন স্ট্রিমের সঙ্গে রাজনীতিতে আমরা আছি, এবং আমরা দেখছি কি হচ্ছে বাংলাদেশে যে সমস্ত ইস্যুগুলা নিয়ে একটু লেখা হয় সেটাই বড় করে চলে আসে যে বাংলাদেশ সম্বন্ধে এটা হয়েছে। যেরকম এখানে পিস কিপিং মিশন সম্বন্ধে লেখা হচ্ছে, ইকোনমি সম্বন্ধে লেখা হচ্ছে, এই মেম্বার পার্লামেন্ট মারা গেছে তার সম্বন্ধে লেখা হচ্ছে, জেনারেল আজিজের সম্বন্ধে লেখা হচ্ছে, আমাদের বেনজির সম্বন্ধে লেখা হচ্ছে। কিন্তু আমরা তো কখনো লিখি না যে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে কি ছিল রিজাল্ট, কি হয়েছে, কি উন্নতি হয়েছে, এই কথাগুলো তো আমরা বলি না। আমরা সারা পৃথিবীতে যে মানবাধিকার পুরো নিয়ে সবগুলো আমাদের বাংলাদেশের উপর চাপায়, এত বড় বড় কাজ। আমি আপনাকে উদাহরণ দিলাম যে আমাদের 2টা ছেলেকে মেরে ফেললো গুলি করে বাংলাদেশি ছেলে বাফেলোতে, বা তারপরে এখানে, এগুলা তো কোনো বিচার হয় না, এগুলা তো কোনো তখন না। এটা যদি বাংলাদেশে যদি একটা ছেলেকে মারা হতো, একটা, এই যে এখনই বলছেন যে একজন এমপি যে নাকি প্রথম কাজ অন্যায় করেছে, আমি জানি না কিছু তার সম্বন্ধে, যে সে মাননীয় স্পিকারের অনুমতি না নিয়ে উনি বাইরে চলে গেছেন। তো এটাই হয়েছে, এটা বাংলাদেশ সরকারের ব্যাপার, তারা বুঝবে। আর জেনারেল আজিজের যেটা ব্যাপার, এটা আমেরিকা বুঝবে। আর বাংলাদেশ সরকার তো দেখতে, বাংলাদেশ সরকারের উপরে কোনো প্রভাবই ফেলবে না। আর এর পরে যেটা বলছেন আপনি, আরো অনেক কিছু আসবে। আজকে বলিনি, আমি জানতে চাইছি আপনার কাছে এরপরে আরো কিছু আছে কিনা। আছে কি, হ্যাঁ এটা বলি আপনাকে। ইলেকশনের আগে ওরা অনেক কিছু লিখেছিল যে এরপরে এতজন সাইন করেছে, এগুলা আসবে, নামও পাঠিয়েছিল, এগুলা সবগুলাকে এগুলা ভুয়া বলে পরিচিত হয়েছে। এখন আমি একটা কিছু বললাম, আমেরিকায় আছি, যে কালকে তো এই কথা শুনেছি, পরশু তো নো, আজকে আপনি দেখেন বাংলাদেশের, আমি তো বলবো, আমি হয়তো দেখতে পারবো না, আপনি হয়তো দেখতে পারবেন না, একদিন কিন্তু এই বাংলাদেশি আমেরিকার প্রেসিডেন্ট হবে। কারণ আমরা যেভাবে ভাইব্রেন্ট কমিউনিটিতে, এই যে বইমেলাটা কালকে ওপেন হলো, যেখানে বাংলা একাডেমির ডিরেক্টর অনেকে এসছে, আপনি দেখলে বুঝবেন কিভাবে আমাদের সংস্কৃতি ছড়ায় পড়ছে নিউ ইয়র্কে। মনে হচ্ছে এটা একটা মিনি বাংলাদেশ, পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রথম বইমেলা এই যে বিশ্বজিৎ করছে। কিন্তু আমরা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে কি ছিলাম আর কোথায় গিয়েছি। আজকে আমেরিকান সেনেটর, আমেরিকান কংগ্রেসম্যানরা বাংলাদেশ কমিউনিটিতে এসে মিটিং করে, আমাদের এত ভোটার, যে তোমাদের ভোট না দিলে আমরা হতে পারবো না ডেমোক্রেট এবং রিপাবলিক। সুতরাং আমরা কেন
এত দ্বিধা বিভক্ত ভুলে যে আমরা যে দেশটা মানুষ আজকে আমরা যে দেশটা পেয়েছি বাংলাদেশ, সেই দেশটাকে আমরা সবাই মিলে আসুন না, একজন আরেকজনের কাটাছুরি না করে সবাই মিলে দেশটাকে আমরা ভালো আগেই নিয়ে যাই, কারো নামে বদনাম না করে। আমরা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রেসিডেন্ট, বিশ্ব নেত্রী, উনি কিন্তু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী নন, উনি হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি হচ্ছেন বিশ্ব নেত্রী। ওনাকে আমরা সাপোর্ট করি, দেখি কোথা নিয়ে যায়। সবসময় একটা কাজ করলে সরকার এটা করছে, বিরাট করে লিস্ট। এই যে আপনার কাছে আপনি আমাকে নিজেই জিজ্ঞাসা করেছেন, আমরা মিটিং করেছি, আমরা চ্যানেল আইতে অনুষ্ঠান করেছি সবগুলোতে, কিন্তু আলটিমেট গোল আমি আপনাকে বলেছিলাম জিল্লুর ভাই দেখবেন কোনো কিছুই হবে না, মাননীয় প্রধানমন্ত্রী আবার পঞ্চম বারের মতো হবে। হয়েছে কিনা দেখে। আমি সর্বশেষে আমি বলবো বঙ্গবন্ধুর কথা আজকে আমাকে স্মরণ করতেই হবে, আমার বন্ধু শহীদ শেখ কামাল মুক্তি সবাই করে। এবং সর্বশেষে আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার দীর্ঘায়ু কামনা করে আমি আপাতত শেষ করলাম। জয় বাংলা, জয় বাংলা। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি, পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর মাসুদুল হাসান এবং ডক্টর জামালউদ্দিন চৌধুরী, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, সংসদ সদস্য আনার, জেনারেল আজিজ, বেনজির আহমেদ এবং ডয়েচে ভেলের ডকুমেন্টারি, এর কোনোটি আসলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে না। তবে এগুলো কতটা সঠিক সেগুলো দেখবার জন্যে হয়তো যদি দেশের আইনি প্রক্রিয়া ঠিকঠাক মতো কাজ করে বা সরকারের যে টুলসগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো কাজ করে, একটা সময় হয়তো আমরা এটা বুঝতে পারবো যে এর মধ্যে যথার্থতা কতখানি আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই পরিস্থিতিটাই তৈরি হতো না যদি দেশে স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন এবং গভর্নেন্সটা ঠিকঠাক মতো চলতো। তাহলে এরকম এক একজনের সম্পর্কে এরকম খবর তৈরি করবার সুযোগ তৈরি হতো না, কিংবা তারা এই অপকর্ম যদি করে থাকেন তার সঙ্গে যুক্ত হতেন না, এবং অনেক আগেই আসলে এগুলো সুরাহা করা সম্ভব হতো। তারপরেও আমরা চাই, যেহেতু আমার দুই অতিথি খুব আশাবাদী, তারা মনে করেন যে সরকার এইসব বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে যদি তারা অপরাধী হয়ে থাকেন। প্রতিটা ঘটনার সুষ্ঠু তদন্ত হবে, কারণ আমরা মাথায় রাখতে চাই সবার কাছে, সবার উপরে আমাদের এই বাংলাদেশ। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।